সবাই কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। আর আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে থিম রাইটিং। থিম রাইটিং আমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে থিম রাইটিং সাধারণত একটা কবিতা অথবা একটা এক্সট্রাক্ট বা যেটাকে আমরা বলতে পারি একটা প্যাসেজ। এখান থেকে আমাদেরকে থিম লিখতে হয়। থিমটা হচ্ছে কি মূল যে বিষয়টা আছে সেই মূল বিষয়টা এখানে আমাদেরকে লিখতে হবে। আর চেষ্টা করতে হবে যত সংক্ষেপে পারা যায় তত সংক্ষেপে লিখতে হবে। চেষ্টা করতে হবে 3 থেকে 5 সেন্টেন্সের মধ্যে 3 থেকে 5 এই 3 থেকে 5 সেন্টেন্সের মধ্যে এই থিমটা লিখে শেষ করতে হবে। আর এই থিম যখন আমরা 3 থেকে 5 সেন্টেন্স মনে করি তখন মনে করি যে 3 থেকে 5 সেন্টেন্স কিভাবে লেখা সম্ভব। অল্প কয়েকটা সেন্টেন্সে তো অনেক সময় অনেক কবিতা বা অনেক প্যাসেজের থিম লেখা শেষ করা সম্ভব না। তখন সেই ক্ষেত্রে আমরা কি করব? এই জন্য এটা জেনে রাখা ভালো যে সেন্টেন্সগুলো তোমরা লিখবে সেই সেন্টেন্সগুলো চেষ্টা করবে সিম্পল সেন্টেন্সে না লেখা। চেষ্টা করবে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স লেখা। সিম্পল সেন্টেন্স অ্যাভয়েড করবে কারণ সিম্পল সেন্টেন্স বাক্যগুলো খুব ছোট হয়। ছোট হওয়ার কারণে অনেক বিষয় তুমি তখন তুলে ধরতে পারবে না। আর অনেক লম্বা কিছু থাকলে বাক্যগুলো তোমার বেশি হয়ে যাবে। বাক্য বেশি হয়ে গেলে তোমার 3 থেকে 5 সেন্টেন্স ক্রস করে ফেলবে। এই জন্য চেষ্টা করবে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স লিখতে, তাহলে বাক্যগুলো বড় হবে এবং বিষয়গুলো লিখতে তোমার জন্য সহজ হবে। আজকে আমরা যে থিম রাইটিং যে কবিতার থিমটা শিখব সেটা হচ্ছে দ্য ট্রাফিক পুলিশ। দ্য ট্রাফিক পুলিশ এই কবিতাটা তোমাদের টেক্সট বইয়ে 51 নম্বর পৃষ্ঠায় পাওয়া যাবে। 51 নম্বর পৃষ্ঠায় পাওয়া যাবে। এই কবিতাটা আমি যখন পড়লে আমরা এই কবিতা পড়লে বুঝতে পারি যে এই কবিতাটা স্পিকার একজন ট্রাফিক পুলিশ। তাই একজন ট্রাফিক পুলিশ তার দৃষ্টিকোণ থেকে তিনি যেটা উপলব্ধি করেন সেই বিষয়গুলো এখানে এই কবিতায় তুলে ধরা আছে। প্রত্যেক কবিতাতে আলাদা আলাদা করে স্পিকার থাকে। আমরা বেশিরভাগ সময় কবিতাতে দেখি স্পিকার কে থাকে, রাইটার যিনি তিনি কিন্তু স্পিকার থাকেন। কবিতাটা যিনি বলছেন বা কবিতার যে মূল চরিত্র সেইটা যদি আমরা ভাবি, ট্রাফিক পুলিশের মূল চরিত্র হচ্ছে ট্রাফিক পুলিশ নিজেই। সে নিজেই তাদের ট্রাফিক পুলিশ যারা আছে তাদের কথা বলছে। এখানে যদি আমরা প্রথম সেন্টেন্সটা পড়ি, amidst killer speed I stand। প্রথম যে সেন্টেন্স, এই প্রথম সেন্টেন্সে কি আছে? প্রথম একটা কঠিন শব্দ আছে amidst। amidst মানে কি? amidst মানে হচ্ছে মাঝে। কিলার স্পিড মানে কি? কিলার স্পিড এখানে একটা ফ্রেজ অর্থে ব্যবহার করা হচ্ছে, একটা ইডিয়ম বলতে পারি আমরা। এটা বলা হচ্ছে দ্রুত গতির যানবাহন। এবং এই দ্রুতগতির যানবাহন সাধারণত যেটা কি করে,
এই দ্রুতগতির যানবাহনকে আমরা সাধারণত ঘাতক বা যারা মানুষকে মেরে ফেলতে পারে সেই অর্থে আমরা এখানে ব্যবহার করি। তাই যখন একটা ট্রাফিক পুলিশ তার দায়িত্ব পালন করে, তিনি কোথায় থাকেন? রাস্তার মাঝখানে থাকেন, যেখানে এই দ্রুত গতির যানবাহনগুলো চলাচল করে বা ঘাতক যে যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলো চলাচল করে। আর এখন একটা ট্রাফিক পুলিশ সাধারণত কি করে? গাড়ি যে দিক দিয়ে আসে সেই দিকে সামনাসামনি দাঁড়িয়ে থেকে উনি পথ নির্দেশনা দেন, যে আপনাদের দাঁড়াতে হবে, এদিকে যেতে হবে, আপনাদের এখানে দাঁড়াতে হবে, ডান দিকে যেতে হবে। এভাবে কিন্তু আমরা নির্দেশনা পাই, আমরা দেখতে পাই ট্রাফিক পুলিশ এরকম করেন। তাই এই যে বাহনগুলো যেগুলো আছে, বাহনগুলোর দিকে সরাসরি কি সম্মুখে দাঁড়িয়ে তিনি তার হাত কি করছেন? হাত প্রসারিত করছেন। I am seeing on kids books and cartoons everywhere. আমাকে কোথায় দেখা যায়? তৃতীয় লাইন যদি দেখো, আমাকে কোথায় দেখা যায়? বাচ্চাদের যে বই আছে সেগুলো এবং ব্যঙ্গচিত্র যেগুলো আছে সব জায়গাতেই আমাকে দেখা যায়। Fourth sentence, চতুর্থ যে সেন্টেন্স আছে এখানে দেখো, as educating. এডুকেটিং মানে হচ্ছে শিক্ষা দেয়া। এখানে শিক্ষা দিচ্ছে, কাদেরকে শিক্ষা দিচ্ছে? যারা রাস্তাঘাটে চলাচল করছে তাদেরকে শিক্ষা দিচ্ছে, না আপনার ডান দিয়ে যান, আপনার বাম দিয়ে যান, আপনার ফুটপাথ দিয়ে হাঁটেন, সেইভাবে। asking them to be beware, এখানে আরেকটা কঠিন শব্দ আছে, সেটা হচ্ছে beware. beware মানে কি? beware মানে হচ্ছে সতর্ক। তাই এই যে ট্রাফিক পুলিশ যিনি আছেন, এই যে রাস্তায় যে মানুষগুলো চলাচল করছে সেই মানুষগুলোকে কি করতে বলছে? সতর্ক হয়ে চলতে বলছেন। এরপরে আমরা যদি পঞ্চম লাইনে যাই, পঞ্চম লাইনে কি দেখছি? of the erratic traffic and the signboards. erratic একটা শব্দ আছে, erratic। এখানে erratic মানে কি? erratic মানে হচ্ছে অসাবধানী। যে যানবাহনগুলো আছে, যে যানবাহনগুলো খুব অসাবধানে চলাচল করছে এবং যে সাইনবোর্ডগুলো রাস্তার পাশে আমরা দেখি অনেক সাইনবোর্ড আছে, এই সাইনবোর্ডগুলো সম্পর্কে আমরা ট্রাফিক পুলিশরা মানুষদেরকে কি করি? শিক্ষা দেই এবং সতর্ক করি। এখন আমরা যদি 6th লাইনে যাই, 6th লাইনে আমরা কি দেখব? seen on almost all the roads, আমাকে কোথায় দেখা যায়? আমি রাস্তায় দেখা যায়। এই রাস্তাগুলো কোথায়? এই রাস্তাগুলো আমাদের গ্রামে হতে পারে, মফস্বলে হতে পারে, শহরে হতে পারে, এরকম আমরা সকল রাস্তাতেই কিন্তু ট্রাফিক পুলিশকে আমরা দেখতে পাই। এখন এটা আমাদের ফার্স্ট যে স্ট্যান্জা ছিল সেই ফার্স্ট স্ট্যান্জা শেষ। এখন আমরা যাব সেকেন্ড স্ট্যান্জা। সেকেন্ড স্ট্যান্জা মানে হচ্ছে আমাদের 7th যে লাইন আছে সেই 7th লাইন। so that you are safe I see each one of you. সে কেন এই দায়িত্বটা পালন করে? কেন দায়িত্ব পালন করে? এরকম তিনি এই দায়িত্ব পালন করেন এই জন্য যেন আমরা রাস্তাঘাটে যারা প্রত্যেকে চলাচল করি, আমরা প্রত্যেকে যেন কি থাকি? নিরাপদ থাকি। এখন লাইন 8 এ যদি যাই আমরা, by my sweat my plight on the roads sees who, এখানে কঠিন শব্দ একটা আছে, সেটা হচ্ছে plight।
প্লাইট শব্দটার অর্থ হচ্ছে দুর্দশা। প্লাইট শব্দটার অর্থ দুর্দশা। এবং তিনি যখন এখানে কাজ করেন এই রাস্তাঘাটে, সাধারণত আমরা কি দেখি, রাস্তাঘাটে আমরা যখন একজন ট্রাফিক পুলিশকে দেখি, রোদ হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, আমরা রাস্তায় ওনাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখি। এখন যখন গরম হয়, গরমেও কিন্তু তাকে কি করতে হয়, আমরা হয়তো ঘরের ভিতরে বাতাস খেয়ে বসে আছি, কারো বাসায় এসি আছে, কিন্তু এইখানে রাস্তায় কি ওনার জন্য কোনো ফ্যান আছে, কোনো এসি আছে? নাই, মাথার উপরে সূর্য। এখন মাথার উপরে সূর্য থাকলে কি হবে? ঘাম হবে অবশ্যই। কেন বলছে বাট মাই সোয়েট, কিন্তু আমার যে ঘাম, আমার যে দুর্দশা এই যে রাস্তার মধ্যে, এটা কে দেখে? প্রশ্ন করছে, প্রশ্নটা ছুড়ে দিচ্ছে। আমরা যারা এই কবিতাটা পড়ছি, এই কবিতা আমাদের পাঠকদের উদ্দেশ্যে প্রশ্নটা ছুড়ে দেওয়া হচ্ছে। কাদেরটা দেখে? Be it sunny or rainy, for your safety I must be. এখন পরের সেন্টেন্সে যাই আমরা। লাইনে বলছে be it sunny or rainy, এটা রৌদ্র হোক, বৃষ্টি হোক, যাই হোক, for your safety I must be। এখন আমাদের যে নিরাপত্তা আছে, আমাদের নিরাপত্তার জন্য কি করতে হবে? আমাদের এই নিরাপত্তার জন্য, কিন্তু ওনাকে রাস্তায় দায়িত্ব পালন করতেই হবে। তাই উনি রাস্তায় দায়িত্ব পালন করেন। এখানে দুটো কঠিন শব্দ আছে, ভিজুয়াল আর একটা আছে অ্যাজাইল। Visual, agile. Visual and agile on the meadow, standing erect as fit as a fiddle. 12 নাম্বার যে লাইন আছে, 12 নাম্বার লাইনে যদি যাই, আমরা ওখানে দেখতে পাবো একটা কঠিন শব্দ আছে, সেটা হচ্ছে erect। তারপরে একটা আছে fit as a fiddle। এটা একটা ফ্রেজ, এই ফ্রেজের একটা অর্থ আছে, সেই অর্থটা আমি তোমাদেরকে বলে দেব। Vigil and agile on the middle, standing erect as fit as a fiddle. Vigil মানে হচ্ছে কি? সজাগ। যখন এই ট্রাফিক পুলিশ রাস্তায় থাকেন, ওনাকে সবসময় সজাগ থাকতে হয়, সবসময় খেয়াল করতে হয় রাস্তায় কে কোন পাশ দিয়ে যাচ্ছে, হাঁটছে, কোন গাড়ি, কোন বাহন কোন দিক দিয়ে যাতায়াত করছে, এটা ওনাকে সবসময় দেখতে হয়। আর যদি উনি সজাগ থাকেন, তাহলে তো উনি অ্যাজাইলও থাকবেন। অ্যাজাইল মানে হচ্ছে কর্মতৎপর। তার মানে কি? তার মানে হচ্ছে উনি যে কাজটা করছেন, তৎপরতার সহিত কাজটা করছেন, এই জন্য ওনাকে বলা হচ্ছে কর্মতৎপর। পরে সেন্টেন্স নাম্বার 12 এ যদি যাই, লাইন নাম্বার 12 এ যদি যাই, স্ট্যান্ডিং ইরেক্ট as fit as a fiddle। ইরেক্ট মানে হচ্ছে কিভাবে? খাড়া ভাবে বা সোজা হয়ে। ফিডল এই মানে হচ্ছে সুস্থভাবে বা সুস্থ সবল। আমরা জানি ফিডল মানে হচ্ছে বেহালা, এটা বেহালার মতন কি ফিট থাকা। এটা এখানে একটা ফ্রেজ অর্থে ব্যবহার করা হচ্ছে, যেটার অর্থ হচ্ছে সুস্থ সবল। তাই উনি যখন রাস্তায় দাঁড়িয়ে থাকেন, ওনাকে সবসময় সজাগ থাকতে হয়, কর্মতৎপর থাকতে হয়, এবং রাস্তায় উনি খাড়া ভাবে সোজা হয়ে সুস্থ সবল হয়ে ওনাকে দাঁড়িয়ে থাকতে হয়। আর উনি যদি ওখানে অসুস্থ থাকেন, তাহলে কি উনি ওনার দায়িত্ব পালন করতে পারবেন না।
আমাদের সেকেন্ড স্ট্যান্জা শেষ, এখন আমরা যাব থার্ড স্ট্যান্জা। থার্ড স্ট্যান্ডার্ড যাব। থার্ড স্ট্যান্ডার্ড আমরা শুরু করব হচ্ছে লাইন 13 থেকে। Oh my ear hurts, oh my head aches। এখানে লাইন 13 একটা কঠিন শব্দ আছে, সেটা হচ্ছে এক, মানে ব্যথা। এখানে উনি একটু কষ্ট নিয়ে বলছেন যে ওনার কান ব্যথা করে, ওনার মাথা ব্যথা করে। কেন মাথা ব্যথা করবে না? যখন রাস্তায় যানবাহনের মাঝে থাকে, যে রৌদ্র হয়, তারপরে এই যানবাহনগুলো অনর্গল হর্ন বাজাতে থাকে, এই অতিরিক্ত শব্দে কি হবে? একটা মানুষের স্বাভাবিকভাবে কান ব্যথা করবে, মাথা ব্যথা করবে। তাই একটা ট্রাফিক পুলিশ সে তার কষ্টের কথা বলছে, তার মাথাও ব্যথা করে, তার কানও ব্যথা করে। Line 14. Look at the weather, such unpredictable days. এখানে একটা কঠিন শব্দ আছে, সেটা হচ্ছে unpredictable। অনিশ্চিত। তো বলছে ও look at the weather, কি আবহাওয়ার দিকে দেখো। such unpredictable days, অনেক দিন আছে যে দিনগুলো আবহাওয়া অনিশ্চিত। এরকম অনেক দিন আছে আমরা স্কুলে যাচ্ছি বা কলেজে যাচ্ছি, যাওয়ার সময় আমরা রোদ পাচ্ছি, কিন্তু হঠাৎ করে কি হলো, এত সুন্দর রোদ, এত রৌদ্রোজ্জ্বল একটা দিন, কিন্তু হঠাৎ বলা নেই কমা নেই, ঝুমঝুম করে বৃষ্টি নামলো অঝোর ধারায়। এরকম হয় না? ঠিক এরকম অবস্থা, কখন রোদ হবে, কখন বৃষ্টি হবে, কখন ঝড় হবে, আবহাওয়ার কথা আমরা বলতে পারি না, কারণ আবহাওয়া খুবই আনপ্রেডিক্টেবল, খুবই অনিশ্চিত। লাইন 15 এ যদি যাই এখন আমরা, লাইন 15, but I cannot swerve, I must be on duty। এখানে একটা কঠিন শব্দ আছে, সেটা হচ্ছে swerve, আর একটা আছে ডিউটি। swerve মানে কি? swerve মানে হচ্ছে হঠাৎ পরিবর্তন করা বা সরে যাওয়া। হঠাৎ পরিবর্তন বা সরে যাওয়া। আর ডিউটি হচ্ছে দায়িত্ব। এখন সাধারণত আমাদের যেটা হয়, আমরা দেখি যে এই যে ট্রাফিক পুলিশ আছেন, এই ট্রাফিক পুলিশ কি করতে পারেন না, ওনার যে দায়িত্ব আছে, যেখানে উনি দাঁড়িয়ে কাজ করছেন, সেখান থেকে হঠাৎ করে তিনি সরে যেতে পারেন না। ওখানে দায়িত্ব ওনাকে দেওয়া আছে, ওখানে উনি দায়িত্ব পালন করেন এবং ওনাকে করতেই হবে। লাইন 16 এ যদি যাই, লাইন 16 এ আমরা কি পাচ্ছি? I care for your safety। সেফটি মানে কি? সেফটি মানে হচ্ছে নিরাপত্তা। তিনি আমাদের নিরাপত্তার জন্য কি করেন? তিনি আমাদের নিরাপত্তার জন্য চিন্তিত। এই জন্য তিনি আমরা যেন নিরাপদ থাকি, এই জন্য উনি ওনার দায়িত্বটা আরো ভালোভাবে পালন করেন। লাইন 17, be it noisy or dusty, be it sunny or rainy। তো শব্দ আছে dusty। dusty শব্দটা এসেছে ডাস্ট থেকে, এটা মানে হচ্ছে ধূলিময়, ধুলা থেকে আসে, যেখানে ধুলা থাকে সেটাই হচ্ছে ধূলিময়। এখন এটাতে, এই জায়গাতে, এই রাস্তাতে যতই শব্দ হোক, যতই ধুলোবালি থাকে, যতই রৌদ্রোজ্জ্বল হোক অথবা বৃষ্টি হোক,
তাকে তার দায়িত্ব পালন করতেই হয়, কারণ তাকে সেখানে দায়িত্ব দেওয়া আছে, সেখানে সে ফাঁকিবাজি করতে পারে না। লাইন 18, লাস্ট লাইন। লাস্ট লাইনে এখানে কি বলা আছে? আই মাস্ট বি অন ডিউটি, আই কেয়ার ফর ইওর সেফটি। তিনি কি বলছেন এখানে? যে তাকে তার দায়িত্বে থাকতেই হবে, সে তার দায়িত্ব থেকে কোথাও সরে যেতে পারবে না, তাই দায়িত্বে তাকে থাকতেই হবে, কারণ তিনি আমাদের নিরাপত্তার কথা চিন্তা করেন। কঠিন শব্দগুলো আমি তোমাদেরকে প্রত্যেক লাইন অনুযায়ী বলে দিয়েছি, কবিতাটার প্রত্যেক লাইন তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এখন আমরা যখন এই কবিতাটা থিম লিখতে যাব, তখন আমরা এই কবিতার থিমটা লিখব কিভাবে? এই কবিতা যখন আমরা লিখতে যাব, তখন আমরা কয়েকটা জিনিস খুব ভালো করে খেয়াল করলে আমরা পাবো। এখানে ডিউটি নিয়ে কথা বলা হচ্ছে, রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি, আর কি নিয়ে কথা বলা হচ্ছে? এখানে কথা বলা হচ্ছে হার্ডশিপ নিয়ে, তিনি কত কষ্ট করেন আর এই ট্রাফিক পুলিশ রাস্তায় যখন কাজ করেন, এটা নিয়ে। ওনার কাজ কি? ওনার কাজ হচ্ছে ট্রাফিক ম্যানেজমেন্ট, রাইট? কারণ উনি কি করেন? উনি তো ট্রাফিক নিয়ন্ত্রণ করেন, তাই না? ওইটা তো ওনার কাজ। এই কথাটাও কিন্তু এখানে বলা আছে। এখানে আর কি কথা বলা আছে? এখানে আরেকটা কথা বলা আছে, সেটা হচ্ছে যে তিনি, এই ট্রাফিক পুলিশ, আমাদের নিরাপত্তার কথা তিনি চিন্তা করেন, তাই না? আরেকটা জিনিস যেটা বলা আছে সেটা হচ্ছে যে এখানে ফিজিক্যাল একটা কন্ডিশনের কথা বলা আছে। ওনার ফিজিক্যাল যে স্ট্রেসটা আছে, সে ফিজিক্যাল স্ট্রেসের কথা বলা হচ্ছে। এখন এই বিষয়গুলো সবগুলো আমাদের থিমের মধ্যে আসবে। আমাদের সরি, এই বিষয়গুলো সব আমাদের থিমের মধ্যে লিখতে হবে। তাহলে আমরা থিমটা যদি লিখি, তাহলে আমাদের থিমটা কি রকম হবে এটা আমরা দেখি। থিমটা হবে এরকম: The poem highlights the duties and hardship of a policeman. প্রথম সেন্টেন্সে কি বললাম? এই কবিতাটা আসলে কি বিষয়টা তুলে ধরছে? একটা পুলিশম্যানের ডিউটি এবং হার্ডশিপ যেটা আছে সেটা তুলে ধরছে। এবং এই হার্ডশিপটা কিসের? কিসের? এই যে হার্ডশিপ আসছে পুলিশম্যানের, এই হার্ডশিপটা কোথা থেকে আসছে? কিসের জন্য আসছে? আমাদের নিরাপত্তার জন্য আসছে। আর কিসের জন্য আসছে?
আরেকটা আসছে, সেটা হচ্ছে ট্রাফিক ম্যানেজমেন্ট। ট্রাফিক যানবাহন যে নিয়ন্ত্রণ আছে সেই কাজটা। এই কাজটা যখন তিনি করেন তখন কি করেন? হি স্ট্যান্ডস মিনস, কোথায় দাঁড়িয়ে থাকেন উনি? আমরা প্রথম সেন্টেন্সে যদি দেখি তাহলে আমরা দেখতে পাই যে উনি যে দ্রুতগতির যে গাড়িগুলো আছে সেইখানে সেটা মাঝে দাঁড়িয়ে থাকেন। He stands amidst the speed of vehicles and to perform his duty and control the traffic. এটা করেন তিনি। এই কাজগুলোর সাথে আরেকটা কাজ করেন, এটা আমরা প্রথম স্ট্যান্ডাতে পাবো, সেটা হচ্ছে আমি মানুষগুলো যারা আছে রাস্তায় হাঁটে বা গাড়ি ঘোড়া নিয়ে আমরা যারা যাতায়াত করি তাদেরকে আরেকটা কাজ করেন, সেটা হচ্ছে কি আমাদেরকে তিনি কি করেন? আরেকটা জিনিস করেন, সেটা হচ্ছে মানুষ make the people conscious of কি, কিসের জন্য তুমি কনসিয়াস করেন? ট্রাফিক নিয়ে। আচ্ছা, আমার এখানে জায়গা নাই, তোমরা যেন দেখতে পাও যে এটা বড় করে লিখেছি, এটা মুছে ফেলবো। মুছে ফেলার পরে এটা আমরা বাকি সেন্টেন্সগুলো লিখবো। এখানে যদি খেয়াল করো, এখানে আমি কয়টা সেন্টেন্স লিখেছি? এখানে মাত্র দুটো সেন্টেন্স লিখেছি, রাইট? আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস দেখি যে উনি যে তার ডিউটিটা পালন করেন সেটা কিভাবে করেন। হি performs his duty, ডিউটি কিভাবে পালন করে এটা আমরা এখন বলবো with utmost sincerity। আর কি দিয়ে? শুধু কি সিনসিয়ারিটি আছে? শুধু সিনসিয়ারিটি নাই, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কেয়ার। এটা কিন্তু বারবার তিনি বলেছেন আই কেয়ার ফর ইওর সেফটি, এখানে কেয়ার শব্দটা অবশ্যই আসবে। এই কাজ করতে গিয়ে কি করেন? হি ফেসেস, কি ধরনের বিষয়ের সে সম্মুখীন হয়? এই কাজগুলো করতে গেলে উনি সিভিয়ার ফিজিক্যাল যে স্ট্রেসটা আছে সেই ফিজিক্যাল স্ট্রেস, হি ফেসেস সিভিয়ার ফিজিক্যাল স্ট্রেস। তারপরে কি আর একটা জিনিস আছে, সব ধরনের ওয়েদার কন্ডিশন যেটা আছে সেটার উপর কাজ করতে হয়, and has to work under all weather condition। আমার সেন্টেন্স করা হলো চারটা, রাইট? এখন আমার লাস্ট সেন্টেন্সটা লিখতে হবে। But he renders his duty, তারপরে সে তার ডিউটি কি করে? কন্টিনিউ করে। কিভাবে? সে তার ডিউটি তারপরে কিভাবে সে পালন করে? দায়িত্বের সাথে পালন করে। এবং আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে
এখানে সে এত কষ্ট করছে কিন্তু তার কষ্টটা কেউ দেখছে না, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। সেটা বারবার সে বোঝাতে চেষ্টা করছে কিন্তু এটা সরাসরি কোথাও বলে নাই, খালি তার কষ্টের কথাগুলো তিনি বলেছেন। তাই এখানে but he renders his duty and আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হচ্ছে এখানে তার যে ডিসকমফর্ট আছে, একটা প্লাইটের কথা বলা আছে। আমরা যদি প্লাইট শব্দটা দেখি, প্লাইট শব্দটা আমরা পাবো কোথায়, সেকেন্ড প্যারাগ্রাফে দেখছি যে but I spread my plight on the road sees who। এখন ওনার যে কষ্টটা আছে, দুর্দশা আছে, এটা কে দেখছে? কেউ দেখছে না। এখানে বলছে but he renders his duty and no one or nobody sees or understand his discomfort। কয়টা সেন্টেন্সে শেষ হলো? 5টা সেন্টেন্স। এখানে 3টে সেন্টেন্স আছে, আগে লিখেছিলাম 2টে সেন্টেন্স, মোট 5টা সেন্টেন্স। 5টে সেন্টেন্সের মধ্যে আমার থিম লেখাটা শেষ। তাই তোমাদেরকে থিম লেখাটার একটা एग्जांपल দিয়ে দিলাম, কবিতাটা বুঝিয়ে দিলাম, এবার একটা एग्जांपल দিয়ে দিলাম কিভাবে সিম্পল সেন্টেন্স অ্যাভয়েড করে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে থিমটা লেখা যায়। আশা করি এই থিম রাইটিং এর যে ক্লাসটা আজকে নিলাম তোমাদের, তোমরা এটাতে উপকৃত হও। ধন্যবাদ।